আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন আরেকটি টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব। আমরা গত সেট প্রকাশের পদ্ধতির পূর্ব পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে আমরা সেট প্রকাশের পদ্ধতি থেকে শুরু করব। তাহলে সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। কয়ভাবে? দুইভাবে। একটি হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা দুটার মধ্যে একটু পার্থক্য করে পড়ব, তাহলে বিষয়টা আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বলতে বুঝবো যদি সেটের এলিমেন্টগুলো সরাসরি দেওয়া থাকে, তাহলে ওই পদ্ধতিটাকে বলা হবে তালিকা পদ্ধতি। মনে করো একটি সেট, এ সেটের সদস্য 1 2 3 4 5 6। সেট গঠন পদ্ধতি বলতে আমরা বুঝবো যে সেটের এলিমেন্টগুলো সরাসরি দেওয়া থাকবে না, সেখানে একটি শর্ত দেওয়া থাকবে। যেরকম তালিকা পদ্ধতিতে এ সেটের সদস্যগুলো ওর প্রত্যেকটি এলিমেন্ট দেওয়া ছিল 1 2 3 4 5 6, কিন্তু সেট গঠন পদ্ধতিতে যদি এটাকে লিখতে চাই তাহলে কিন্তু এলিমেন্টগুলোকে সরাসরি দেওয়া যাবে না। তাহলে আমি ধরে নিলাম যে এ সেটের সদস্যগুলো কি হবে, এক্স হবে। এখানে এক্সকে বলা হচ্ছে ভেরিয়েবল বা চলক। চলক বলতে বুঝি এই এক্স এর মান পৃথিবীর যে কোনো সংখ্যা হতে পারে, পৃথিবীর যে কোনো সংখ্যা হতে পারে। তবে আমি চাচ্ছি যে এই সেটের মধ্যে এই সদস্যগুলোকে রাখবো। তাহলে আমাকে আরও শর্ত দিতে হবে, কারণ এক্স এর ভ্যালু পৃথিবীর যে কোনো সংখ্যায় এখানে হতে পারে। আর এই চিহ্নটাকে বলা হয় সাস দ্যাট। তোমরা একটা লিখে রাখতে পারো, সাস দ্যাট। তাহলে আমি চাচ্ছি এই এলিমেন্টগুলোকে এই সেটের ভিতরে রাখতে। তাহলে আমাকে পরবর্তীতে অবশ্যই কি করতে হবে, আরও শর্ত দিতে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যা। আমরা একটু পরে এই ডেফিনেশনগুলো পড়বো। তাহলে আমি লিখলাম যে এক্স কি হবে, এক্স স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা। প্রথমে শর্ত দিয়েছি এ সেটের সদস্য হচ্ছে এক্স, পৃথিবীর যে কোনো সংখ্যা হতে পারে এক্স। তারপর আরেকটু ছোট করে দিলাম যে এক্স কি হবে, এক্স স্বাভাবিক সংখ্যা হবে। এখন কিন্তু পৃথিবীর সকল সংখ্যা হতে পারবে না, সংখ্যাগুলোর মধ্যে যেগুলো স্বাভাবিক সংখ্যা সেগুলোই হতে পারবে। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো এগুলো আমরা একটু পরে আলোচনা করব। তারপর আমি আরেকটি শর্ত দিলাম, এবং স্বাভাবিক সংখ্যাগুলো হবে এক থেকে বড় অথবা সমান, এক্স এর মান হবে, এবং 6 এর থেকে ছোট অথবা কি হবে, সমান হবে। অর্থাৎ প্রথমে বলেছিলাম যে এ সেটের সদস্য হবে এক্স, তাহলে এটা কিন্তু অনির্দিষ্ট হয়ে গেল। তারপর আরেকটু শর্ত দিলাম যে এক্স কি হবে, এক্স হবে স্বাভাবিক সংখ্যা, তাহলে আরেকটু ছোট হয়ে গেল। তারপর আরো বললাম যে এবং স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো, এবং এর অর্থ হচ্ছে এটাকেও ফুলফিল করবে এবং এই শর্তকেও ফুলফিল করবে। স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে যেগুলো এক থেকে বড় অথবা সমান, 6 থেকে ছোট অথবা সমান। তাহলে 1 থেকে বড় অথবা সমান এবং 6 থেকে ছোট অথবা সমানের ভিতরে এই স্বাভাবিক সংখ্যাগুলাই রয়েছে 1 2 3 4 5 6। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটের এলিমেন্টগুলা সরাসরি দেওয়া থাকবে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে সেটের এলিমেন্টগুলা সরাসরি দেওয়া থাকবে না, সেখানে বেশ কিছু শর্ত দেওয়া থাকবে। তো এখন চলো তোমাদের বইয়ের যে এগুলো আছে, ম্যাথগুলো আছে, সেগুলো একটু দেখে নিই। এই দেখো এখানে তালিকা পদ্ধতি দেখানো হচ্ছে। এখানে তালিকা পদ্ধতিতে এ সেটের দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু দেওয়া আছে 1 2 3। আবার এটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট 2 3 5 7 এলিমেন্ট। এখানে ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে মৌলিক সংখ্যার সংখ্যা কিন্তু অসীম। এখানে সবগুলা তো লেখা সম্ভব নাই, এই কারণে এখানে ডট ডট দেওয়া হচ্ছে, যেটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে সকল মৌলিক সংখ্যা কি এই পি সেটের ভিতরে রয়েছে। তারপর জোড় সংখ্যার সেট ই। তাহলে এখানেও কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমরা দেখতে পারতেছি সরাসরি। তাহলে এগুলো হচ্ছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। আর সেট গঠন পদ্ধতিতে হচ্ছে দেখো এলিমেন্টগুলোকে কিন্তু সরাসরি দেওয়া থাকবে না, এখানে জাস্ট শর্ত দেওয়া থাকবে। এখানে বলছে এ সেট, একটি সেট, এই সেটের সদস্য কি হবে, এক্স হবে। এক্স হচ্ছে ভেরিয়েবল, আমি আগে বলেছি এক্স হচ্ছে ভেরিয়েবল। সে পৃথিবীর সকল সংখ্যা সে ধারণ করতে পারে, অর্থাৎ যে কোনো ভ্যালু কিন্তু হতে পারে এক্স এর মান। তারপর বলে দিচ্ছে যে এক্স কি হবে, স্বাভাবিক বেজোড় সংখ্যা হবে। তাহলে এটা দেখো, এটা কি যদি আমরা এটার ভিতরে আসলে কি কি আছে আমরা একটু দেখে নিই, আমরা একটু এখানে লিখে নিই। আচ্ছা, এখানে এর সমান বলা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক
বিজোড় সংখ্যা, এটা অবশ্যই সেট গঠন পদ্ধতিতে রয়েছে, কারণ আমরা এখানে কোনো এলিমেন্টকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি না। তাহলে এটার আসলে তালিকা পদ্ধতিতে ট্রান্সফার করলে কি হয়, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। একটা সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে, সেটাকে তালিকা পদ্ধতিতে নিতে বলবে, তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, সেটাকে সেট গঠন পদ্ধতিতে নিতে বলবে। এগুলো প্রচুর প্র্যাকটিস কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে করাবো তোমাদেরকে। তাহলে এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে নেই, তাহলে দেখো এই সেটের সদস্য হবে এক্স, কোনগুলা, যেগুলো হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি তোমাদের একটু বলে নিই। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওইগুলাই মানে শূন্য অপেক্ষা বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 1 একটি স্বাভাবিক সংখ্যা, শর্ত হচ্ছে কি শূন্য অপেক্ষা বড় এবং সেটা কি হইতে হবে, অখণ্ড হইতে হবে, অর্থাৎ দশমিক আসতে পারবে না। তাহলে 1 2 3 4 5 6 এই সবগুলোই কি স্বাভাবিক সংখ্যা। তুমি কিন্তু 3.5 এটাকে স্বাভাবিক সংখ্যা বলা যাবে না, কারণ দশমিক আনা যাবে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই সবগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আরেকটি স্বাভাবিক সংখ্যার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আমরা যে আমাদের রিয়েল লাইফে যে হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাগুলোই কিন্তু ইউজ করে থাকি। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের কোনগুলো হবে, যেগুলো বিজোড়। তাহলে এটা সদস্য কি হবে, 1 হতে পারবে, 3 হতে পারবে, 5 হতে পারবে, 7 হতে পারবে, 9 হতে পারবে। এখন তোমরাই বলো এটা কি লিখে শেষ করা যাবে, কারণ বিজোড় সংখ্যার তো কোনো শেষ নাই। তাহলে আমরা কি করব, সবগুলো কি লেখা সম্ভব না। তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে দিই। তাহলে ডট ডট দ্বারা বোঝাবে যে পরবর্তী সংখ্যাগুলো কি এখানে রয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে তোমাদের একটি ম্যাথ দেওয়া রয়েছে, উদাহরণ 1, সেট এ সমান এতকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই ম্যাথটা যদি তোমরা করতে যাও, তাহলে তোমাদেরকে অবশ্যই গুণিতক এবং গুণনীয়ক এই দুটি বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো চলো আমরা গুণিতক এবং গুণনীয়ক কি সেটা জেনে আসি। এটা বোঝার জন্য আমরা দুটি সংখ্যা নিয়েছি 6, দুটিতে 6 দ্বারাই দুটিকে বুঝাবো। তাহলে তোমাকে যদি বলা হয় যে 6 এর গুণিতকগুলো বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? 6 এর গুণিতক বলতে আসলে আমরা যে বিষয়টি বুঝবো সেটি হচ্ছে 6কে 0 দ্বারা গুণ করলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে 6 এর গুণিতক, 6কে 1 দ্বারা গুণ করলে যে আনসার পাবো সেটা হচ্ছে 6 এর গুণিতক, 6কে 2 দ্বারা গুণ করলে যে আনসার পাবো সেটাও হবে কি 6 এর গুণিতক। অর্থাৎ 6কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে আনসারগুলো পাবো সেগুলোই হবে কি 6 এর গুণিতক হবে। 6 এর গুণিতকগুলো বের করি। 6কে যদি 0 দ্বারা গুণ করি আনসার কত পাবো, 0। তাহলে 6 এর একটি গুণিতক হচ্ছে কি 0। 6কে যদি 1 দ্বারা গুণ করি আনসার হবে কত, 6। 6কে যদি 2 দ্বারা গুণ করি আনসার হবে কত, 12। তুমি একটি নেগেটিভ সংখ্যা দ্বারাও কিন্তু গুণ করতে পারো। 6কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে আনসার হবে কত, -6। 6কে যদি -2 দ্বারা গুণ করি আনসার হবে কত, -12। তাহলে আমরা বলতে পারি এরকম 6 এর অসংখ্য ইনফিনিটিভ বা অসীম সংখ্যক গুণিতক কিন্তু রয়েছে। তাহলে আমরা গুণিতক বিষয়টি কি বুঝলাম, যে 6 এর গুণিতক যদি বের করতে বলে তাহলে 6কে কি অন্য সংখ্যা দ্বারা গুণ করার পরে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে কি 6 এর গুণিতক। এবার আসো গুণনীয়ক। এখন আমরা 6 এর গুণনীয়কগুলা বের করব। গুণনীয়ক বলতে আসলে আমরা কি বুঝবো, 6 এর গুণনীয়ক হতে পারবে ওই সকল সংখ্যাগুলোই হবে 6 এর গুণনীয়ক যে সকল সংখ্যা দ্বারা 6কে ভাগ করলে ভাগফল কি হবে, ভাগশেষ 0 হবে। এক কথায় 6কে ভাগ করা যাবে। তাহলে 6 এর গুণনীয়কগুলো যদি এখানে লিখি, তাহলে 6কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে, 0 হবে। তাহলে 1 কি হবে, 6 এর একটি গুণনীয়ক হবে। 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে, 0 হবে। তাহলে 6 এর একটি গুণনীয়ক হচ্ছে কত, 2। তারপর 6কে যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ কি হবে, 0 হবে। তাহলে 6 এর একটি গুণনীয়ক 3। 4 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ 0 হবে না, তাহলে 4 কি হবে না, 6 এর গুণনীয়ক হবে না। 5 দ্বারা ভাগ করলেও কি ভাগশেষ 0 হবে না, তাহলে 5ও 6 এর গুণনীয়ক হবে না। আবার 6 নিজেই কি হবে, 6 এর গুণনীয়ক হবে। তাহলে আশা করি গুণিতক এবং গুণনীয়ক বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা গুণনীয়ক বের করব। আমরা 6কে যদি 6 এর গুণনীয়ক বের করতে বলে আমরা প্রথমে 1 থেকে শুরু করব। 1 দ্বারা ভাগ করে 1 তো হবেই, সকল সংখ্যার গুণনীয়ক 1 হবে। তারপর আমরা 2 দ্বারা ভাগ করে দেখবো যে ভাগ যায় কিনা, যদি ভাগ যায় তাহলে 2 কি হবে, গুণনীয়ক হবে। 3 দ্বারা ভাগ করে দেখবো যে ভাগশেষ 0 হয় কিনা, যদি 0 হয় তাহলে 3 কি হবে, গুণনীয়ক হবে।
এরকমভাবে আমরা টেস্ট করব। তাহলে তোমরা কমেন্টে আমাকে একটি সংখ্যার গুণনীয়ক তোমরা বের করে কমেন্টে জানিয়ে দাও। সেটা হচ্ছে তোমরা 12-এর গুণনীয়কগুলো বের করো, বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা করব, সলিউশন করব। আর ওই পেজে আরও বেশ কিছু ম্যাথ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে সলিউশন করব। আশা করি তোমরা পরবর্তী ভিডিওটা দেখে সেগুলো আনসারগুলো বের করে ফেলবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি।